নুন কবি জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আধুনিক বাংলা কবিতা নিয়ে আলোচনা করতে গেলে যার নাম অনিবার্যভাবে আমাদের মনে আসে, তিনি হলেন আধুনিক বাংলা কাব্য সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি, আমাদের সকলের প্রিয়, আমাদের সবার হৃদয়ে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি হলেন কবি জয় গোস্বামী। 1954 খ্রিস্টাব্দে কবির জন্ম কলকাতায়, কিন্তু তার শৈশবের অনেকগুলো বছর কেটেছে নদিয়ার রানাঘাটে, নদিয়া জেলার রানাঘাট। কবির যখন 8 বছর বয়স, তখন তার বাবা মারা যান। ফলে পরিবারের সম্পূর্ণ দায়িত্বভার কবির মায়ের উপর এসে পড়ে। কবি তখন অল্প বয়সী। এই ধাক্কা কবির কাছে প্রচণ্ড আঘাত। বাবার মৃত্যু কবিকে এত অল্প বয়সে নাড়া দিয়ে গিয়েছিল। সংসারের দায়িত্বভার হঠাৎ মায়ের উপর চলে আসায় তিনি এক অর্থে হিমশিম খাচ্ছিলেন দায়িত্ব পালন করতে তথা সংসার চালাতে। তবে মা ছিলেন শিক্ষিকা। এই শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়ার পর তাদের পরিবারে কিছুটা হলেও আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরে আসে। যদিও মাঝে কয়েকটা বছর তাদের পরিবারকে তীব্র অর্থকষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, অভাব দারিদ্র্যের মুখোমুখি হতে হয়েছে কবিকে। কবি ছোট থেকে এই অভাবী দরিদ্র মানুষগুলির মতো অভাবকে নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। যে অবস্থার ভেতর দিয়ে তাকে ছেলেবেলাতে যেতে হয়েছিল, সেই অবস্থা একজন এত অল্প বয়সী ছেলের কাছে সত্যি কঠিন বাস্তবের। এই কঠিন বাস্তব কবিকে শিখিয়েছিলেন বাস্তবের সঙ্গে যুঝতে, বাস্তবের সঙ্গে লড়াই করতে আর বাস্তবকে উপলব্ধি করতে। তিনি প্রথম কবিতা লিখেছিলেন 13 বছর বয়সে বাড়ির পুরনো সিলিং ফ্যান নিয়ে। আর 19 বছর বয়সে তাঁর প্রথম কবিতা ছাপা হয় একই সঙ্গে 3টি লিটল ম্যাগাজিনে। 1976 সাল থেকে দেশ পত্রিকায় কবির লেখা প্রকাশিত হতে থাকে। 1977 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ। এরপর একে একে প্রকাশিত হয়েছে আলিয়া হ্রদ, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, আজ যদি আমাকে জিজ্ঞেস করো, গোল্লা, পাগলি তোমার সঙ্গে, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাখি হুম, ওহ স্বপ্ন ইত্যাদি
কবিতার বই তথা কাব্যগ্রন্থ। 1990 খ্রিস্টাব্দে ঘুমিয়েছ ঝাউপাতা এই কাব্যগ্রন্থের জন্য এবং 1998 খ্রিস্টাব্দে যারা বৃষ্টিতে ভিজেছিল এই কাব্য উপন্যাসের জন্য তিনি দুবার আনন্দ পুরস্কার পেয়েছেন। 1997 সালে পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি পুরস্কার পান তার বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য। 2000 সালে তিনি পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য। এছাড়াও বঙ্গবিভূষণ পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। জীবনের চড়াই উতরাই পেরিয়ে কবিতার জগতে তার স্থায়ী প্রতিষ্ঠা। 70-এর দশকে যে নবীন কবি সমাজ বাংলার কাব্য জগৎ শাসন করতেন জয় গোস্বামী তাদের মধ্যে অন্যতম। কবি জীবনকে দেখেছেন খুব কাছ থেকে, সময়ের বুকে কান পেতে শুনেছেন ঘুণ পোকার গান। যুগের অবক্ষয়, মানুষের স্বার্থপরতা, রাজনৈতিক অস্থিরতা তাকে বেশি করে নাড়া দিয়েছে। ঘটনার পর ঘটনা, অভিজ্ঞতার পর অভিজ্ঞতা জমা হয়েছে তার জীবনে, আর সেই ঘটনা থেকে, সেই অভিজ্ঞতা থেকে তিনি সংগ্রহ করে নিয়েছেন তার কাব্য কবিতার রসদ, কাব্য কবিতার উপাদান। তার কাব্য কবিতাগুলি তার আপন অভিজ্ঞতার বাণীরূপ প্রকাশ হয়ে উঠেছে। জীবন ধরে তিনি যা দেখেছেন, যা শুনেছেন, যত অভিজ্ঞতা লাভ করেছেন তার ব্যক্তিগত জীবনে, তাকেই কাব্যিক উপস্থাপনায় পাঠকের মনের কাছাকাছি পৌঁছে দিয়েছেন। তাই কখনো লাল গোলা বনগার ট্রেনে চাল তোলা মাসি পিসি, কখনো বিয়ে না করা সেলাই দিদিমণি তার কবিতার বিষয় হয়ে উঠেছে। আবার প্রেম ও নিঃসঙ্গতা অদ্ভুত অনুভবে উপস্থাপিত হয়েছে তার কবিতায়। আবার বারবার জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্পষ্টতর হয়ে উঠেছে প্রতিষ্ঠান বিরোধী জেহাদ। অথচ তার কবিতা উচ্চ কণ্ঠ নয়, উচ্চারণে তীক্ষ্ণতার সঙ্গে নরম কণ্ঠস্বর মিশিয়ে নিজস্ব কাব্য ভাষা তৈরি করেছেন তিনি। জয় গোস্বামীর কবিতায় ছন্দের বৈচিত্র্য আছে, প্রতীকের ব্যবহার আছে, কিন্তু তার থেকেও বেশি আছে কবির সম্পূর্ণরূপে কবি সত্তার উন্মোচন। তাকে বলা হয় 70-এর দশকের বাংলা কবিতার মুক্তির অন্যতম পথপ্রদর্শক। তিনি এই দশকের একজন অগ্রণী সেনানায়ক বাংলা কাব্য কবিতার জগতে। বাংলা কবিতার দিক পরিবর্তনে তার ভূমিকা অসামান্য। অসামান্য দক্ষতায় তিনি শব্দ চয়ন করেন, সহজ সরল ভাষায় কবিতার গেরস্থালি সাজান তিনি। যুগের বদলে কবিতাও দিক পরিবর্তন করে, আর সেই দিক পরিবর্তনের কাণ্ডারি বলা যায় কবি জয় গোস্বামীকে। একালের আধুনিক কাব্য কবিতার জগতে তিনি আধুনিকতার এক নবরূপকার। নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন আধুনিক কাব্য কবিতার জগতে। আধুনিকতার কাব্য সাধনায় নিজেকে মশগুল করে রেখেছেন। কাব্য জগতের যে গতানুগতিক ধাঁচ, সেই ধাঁচকে তিনি ভেঙেছেন, বারবার পরীক্ষা নিরীক্ষা করেছেন, আবার নতুনভাবে উপস্থাপন করেছেন। আধুনিক বাংলা কাব্য সাহিত্যকে পথ দেখিয়েছেন তিনি। আর দার্শনিকের দৃষ্টি দিয়ে, একজন দার্শনিকের মতো দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি সমাজ এবং মানুষকে দেখেছেন। আর সে কারণেই তার
সাহিত্যে, তাঁর কাব্যে কবিতায় সমাজের নানা অসঙ্গতি ফুটে উঠেছে, আর সেই অসঙ্গতিকে তিনি তুলে ধরেছেন তাঁর নির্ভীক সাবলীল লেখনীর দ্বারা, লেখনীর গুণে। আর আধুনিক সমাজের সেই অসঙ্গতির কথা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিপুণ লেখনীর গুণে উপস্থাপিত হয়েছে তাঁর নুন কবিতায়। একাদশ শ্রেণীর পাঠ্য নুন কবিতায় তিনি সমাজের এক গভীর সংকটকে তুলে ধরেছেন সমাজের এক অসঙ্গতিকে, এক বৈষম্যকে। তা হলো নিম্নবিত্ত মানুষের জীবন যন্ত্রণা, অভাব দারিদ্র্যের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষের কঠিন বাস্তবের মুখোমুখি লড়াইয়ের কাহিনী, টিকে থাকার দৈনন্দিন আলেখ্য। নুন কবি জয় গোস্বামী একালের আধুনিক বাংলা কাব্য সাহিত্যে সবথেকে আলোচিত নাম, অন্যতম জনপ্রিয় কবি জয় গোস্বামী। তাঁর ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতা। নুন কবিতায় দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একটা সংসারের ছবি কবি এঁকেছেন অত্যন্ত দরদ দিয়ে। আর উত্তম পুরুষে কবির আত্মকথনের মাধ্যমে সেই দারিদ্র কবলিত সংসারের ছবি, দারিদ্র্যে জর্জরিত সংসার তথা পরিবারের নিম্নবিত্ত অভাবী দরিদ্র মানুষগুলির কথা উপস্থাপিত হয়েছে অসাধারণ কাব্য ভঙ্গিমায়। কবি নিম্নবিত্ত মানুষের দারিদ্র, কোনোভাবে বেঁচে থাকা, কোনোভাবে টিকে থাকা, আনন্দ, হতাশা, নেশায় ডুবে যাওয়া, অভাবজনিত কলহ বিবাদ, সব কিছুকে মিলিয়ে যেন তুলে এনেছেন একটা গোটা মানবিক ভূখণ্ডকে। এই শ্রেণীর যাদের কোনো বিরাট রাজনৈতিক দর্শন নেই, যাদের কাছে বেঁচে থাকাই হলো একমাত্র উদ্দেশ্য, যারা জীবনে অনেক কিছু না পাওয়ার মধ্যে ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে মাত্র, এইভাবেই তারা বেঁচে থাকে, এইভাবেই তারা টিকে থাকে। তাদের অভাব দারিদ্র, ধার দেনা, দুঃখ দুর্দশার মাঝে বেঁচে থাকাটাই তাদের কাছে একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। আর বেঁচে যখন থাকতেই হবে, তাহলে সব কিছুকে মানিয়ে নিতে হবে, কারণ এটাই তো জীবনের ভবিতব্য, এটাই তো জীবনের মূল কথা, যে যা আসে সেটাকে হাসি মুখে গ্রহণ করতে হয়। জীবনের সামনে যা এসে দাঁড়ায় তাকে নির্দ্বিধায় গ্রহণ করতে হয়, আর তবে তো মানুষ ওই না পাওয়ার মধ্যে, অনেক কিছু অভাবের মধ্যে সুখে থাকতে পারে। আর সুখে না থাকলে মানুষ তো বাঁচতে পারবে না। শুধু কি অভাব নিয়ে, দারিদ্র নিয়ে, কষ্ট যন্ত্রণা নিয়ে দিনের পর দিন সারা জীবন ধরে বাঁচা যায়? না, অভাব দারিদ্রের মাঝেও মানুষকে খুঁজে নিতে হয় সুখ, অনেক সমস্যার মাঝেও মানুষকে খুঁজে নিতে হয় আনন্দ। পাহাড় প্রমাণ সমস্যা সংকুল পরিস্থিতির মাঝে মানুষকে খুঁজে নিতে হয় মানুষের সত্যিকারের সুখের ঠিকানা। আর এভাবেই পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ না পাওয়ার মধ্যেও আনন্দে বেঁচে আছে, সুখে বেঁচে আছে। আমাদের চোখে মনে হতে পারে যে এই সমস্ত মানুষগুলো তো গরু ছাগলের মতো, গরু ছাগল মোষ ভেড়া এই সমস্ত জীব জন্তুর মতো বেঁচে রয়েছে, তাহলে এদের জীবনে
বেঁচে থাকাটা কিসের জন্য? এরা কি আদতে সুখে আছে? এরা কি আদতে আনন্দে আছে? সেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে সেটা নাও হতে পারে সত্যি, কিন্তু তাদের কাছে এই রকমভাবে বেঁচে থাকার মধ্যে কিন্তু তারা সুখ খুঁজে নিয়েছে। তাই তাদের এরকম অবস্থার মধ্যে থেকেও তারা সুখী। আসলে সুখ কাকে বলে? সুখের সংজ্ঞা কি? সুখের বৈশিষ্ট্যই বা কি? একটা নির্দিষ্ট কোনো সংজ্ঞার ভেতরে সুখকে ধরা যেতে পারে না। কয়েকটা বৈশিষ্ট্যের সমন্বয়ে আমরা সুখ কি, কিভাবে সুখ লাভ করা যায়, একটা মানুষ কিভাবে সুখী হতে পারে সেটাও ব্যাখ্যা দেওয়া কঠিন। আসলে সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। সুখের বৈশিষ্ট্য এক একজনের কাছে এক এক রকম, ভিন্ন ভিন্ন। একটা মানুষ সে নিজের মতো করে যেভাবে সুখ খুঁজে নেয়, তার সেই সুখ খুঁজে নেওয়ার সাথে আর একটা মানুষের সুখ খুঁজে নেওয়ার যে পথ, যে উপায়, সেটা কিন্তু আলাদা হতেই পারে। কিন্তু সারা পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যক মানুষ যারা অসহায়, সাধারণ, হতদরিদ্র, দিন আনে দিন খায়, তাদের কাছে সুখের সংজ্ঞা বোধহয় একটাই, আর তা হলো এই অভাব, দারিদ্র, এই জীবন যন্ত্রণার মাঝেও এটাকে মেনে নিয়ে বেঁচে থাকতে হবে। আর এটাকে যদি মানিয়ে নেয়, এটাকে যদি নির্দ্বিধায় হাসি মুখে গ্রহণ করে নেয়, তাহলেই তারা সুখী। কারণ তারা তো জানে এর বাইরে গিয়ে তারা যদি অগাধ সুখের প্রত্যাশা করে, সেই অগাধ সুখ তারা লাভ করতে পারবে না। তাই শুধু শুধু মাথা ঠুকে দুঃখ করার থেকে, কান্নাকাটি করার থেকে পরিস্থিতিকে মানিয়ে নেওয়া, তার মধ্যে সুখে থাকার চেষ্টা করা, এটাই তো প্রকৃত জীবন। হ্যাঁ, এই কোটি কোটি মানুষ এইভাবেই কিন্তু সুখ খুঁজে নেয়। তোমার আমার কাছে সুখের সংজ্ঞা আলাদা হতে পারে, তোমার আমার কাছে সুখের ঠিকানা আলাদা হতে পারে, কিন্তু এই মানুষগুলোর কাছে সুখের সংজ্ঞা বা সুখের বৈশিষ্ট্য বা ঠিকানা বা পথ একটাই, মানিয়ে নেওয়া, তার মধ্য থেকেই সুখ খুঁজে নেওয়া। তবে গিয়েই তারা জীবন যোদ্ধা। প্রকৃতপক্ষে সাহিত্য হলো জীবনের দর্পণ। দর্পণ মানে আয়না। তবে শুধু জীবনের দর্পণ নয়, সমাজ জীবনেরও দর্পণ হলো আয়না। অর্থাৎ এই আয়না যেমন সাহিত্য, তেমনি সাহিত্যের একটা অংশ যেহেতু কাব্য কবিতা, তাই কাব্য কবিতাই হলো জীবন ও সমাজের দর্পণ তথা আয়না। আর সেই আয়নায় জীবন ও যুগের প্রতিবিম্ব প্রতিফলিত হবে, সেটাই তো স্বাভাবিক। আমরা লক্ষ্য করব কখনো কখনো এই সাহিত্য বা কাব্য কবিতারূপ দর্পণে প্রতিফলিত হয় কবির ব্যক্তিগত জীবন। আবার কবি যা দেখেন তার আশেপাশের যে সমাজ জীবন থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করেন, সেই অভিজ্ঞতার প্রতিফলন তাঁর কাব্য কবিতায় লক্ষ্য করা যায়। তবে শুধু কবির ব্যক্তিগত জীবন নয়, সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, ধর্ম সম্পর্কে, সাম্প্রদায়িকতা সম্পর্কে, মানুষের মানসিকতা সম্পর্কে যে অগাধ জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করেন কবিরা, তাকেই বাস্তবায়িত করে তোলা হয় তাঁর সাহিত্যে। কারণ কবিরা কখনো যুগ তথা সময় আর সমাজ নিরপেক্ষ নয়, সমাজ থেকে, সময় থেকে মুখ ঘুরিয়ে রাখতে পারে না কবিরা। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ তথা সারা বিশ্বময় যে এক কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিও কবি সাহিত্যিকদের দৃষ্টি থেকে মুক্ত নয়। তারা তাদের গভীর পর্যবেক্ষণ শক্তি দিয়ে তাকে তাদের হৃদয়ে বন্দী করে নেন, আর তাকেই পরবর্তীতে কাব্য কবিতা তথা সাহিত্যের মাধ্যমে উপস্থাপন করেন। আসলে সাহিত্য যেমন সমাজ ও সময়ের দর্পণ হয়ে ওঠে, তেমনি সাহিত্যই হয়ে ওঠে
আমাদের সমাজ জীবনের এক শানিত শক্তিশালী মাধ্যম, যে মাধ্যমের দ্বারা মানুষের সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলা যায়, জাগরিত করা যায়। তাই সাহিত্যে সমাজ এবং মানুষের বড় ভূমিকা লক্ষ্য করা যায়। নিছক কল্পনা বিলাস বা কল্পনা বিলাসিতা দিয়ে আধুনিক সাহিত্য হতে পারে না। আধুনিক সাহিত্যের মূল কথা বাস্তবতা। বাস্তবতা আধুনিক সাহিত্যের এক মূল উপজীব্য বিষয়। আর এই বাস্তবতাকে অস্বীকার করতে পারেন না কবিরা। জয় গোস্বামীও সেই কঠিন কঠোর বাস্তবকে অস্বীকার করতে পারেননি। আসলে তিনি যে পরিস্থিতির ভেতর দিয়ে জীবনে এক সময় গিয়েছেন, সেই পরিস্থিতিকে দেখেছেন, উপলব্ধি করেছেন, তাই তিনি সেই কঠোর কঠিন বাস্তবকে তুলে ধরেছেন, অর্থাৎ কোটি কোটি মানুষের জীবন যন্ত্রণাকে উপস্থাপন করেছেন। আর বেঁচে থাকার যে দর্শন, তাদের জীবনের যে দর্শন, সেই দর্শনকে উপস্থাপন করে সেই সব মানুষের বেঁচে থাকার মানে খুঁজে দিয়েছেন। জয় গোস্বামী 70-এর দশকের উদীয়মান কবি, 70-ঊর্ধ্ব কবি। এখনো পর্যন্ত বাংলা সাহিত্যে অবাধভাবে রাজ করছেন, অবাধভাবে শাসন করে চলেছেন। 70-এর দশক, বাংলা কবিতা তখন গতানুগতিকতা ত্যাগ করে অন্য এক পথে আগুয়ান অর্থাৎ এগিয়ে চলেছে। ইতিপূর্বে কবিতা হয়ে উঠেছে প্রতিবাদের, প্রতিরোধের হাতিয়ার। কবির কলমও শানিত তরবারিতে পরিণত হয়েছে। জয় গোস্বামী এই নবযুগের নবরূপকার। বিপন্ন সময়ের বুকে কান পেতে তিনি শোনেন ঘুণ পোকার গান। চারিদিকে ভাঙনের শব্দে কেঁপে ওঠে তাঁর সংবেদনশীল মন। অবক্ষয়ের চোরা বাড়িতে সমাজকে ডুবতে দেখে অস্থির হয়ে ওঠেন তিনি। সংগ্রামী মানুষের রোজ নামচা তাঁর কাব্যবীণায় জীবনের গান হয়ে বেজে ওঠে। তাই তাকে বলতে শোনা যায়, ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। অষ্টম শ্রেণীতে তোমাদের পাঠ্য জয় গোস্বামীর একটি কবিতা, ঘুম পাড়ানি মাসি পিসি। তো এই মাসি পিসি কবিতায় কবি সেই সব মাসি পিসির কথা বলেছেন, যারা লাল গোলা বনগালোকালে চড়ে কলকাতায় আসতেন। তাদের কাজ ছিল চাল নিয়ে আসা। চাল নিয়ে এসে তারা বিক্রি করে আবার সেই বনগা ও লালগোলা ট্রেনে ফিরে যেতেন। তাদের পথেই চলে যেত বেশিরভাগ সময়। ফলে জীবনে বেঁচে থাকার মানে কি তারা হয়তো বুঝতো না। বাড়ি থেকে বেরোতো সেই ভোর রাতে, সারাদিন কাজকর্ম করে আবার বাড়ি ফিরত রাত দুপুরে। বাড়িতে থাকার কতটুকু সময় পেত? খুব বেশি সময় নয়। কিন্তু তারা এই যে সারাদিন কর্মব্যস্ত থাকতো, সারাদিন কষ্ট করত, কার মুখ চেয়ে? পরিবারের মুখ চেয়ে, পরিবারের সন্তান সন্ততির মুখ চেয়ে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের মুখে হাসি দেখার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্যে রাখবে বলে এরা দিন পার করত, দিন যাপন করতো এইভাবেই। সেই মাসি পিসি কবিতায় কবির সহানুভূতিশীল আবেগপ্রবণ মন সেই ঘুমপাড়ানি মাসি পিসিদের সঙ্গে একাত্ম হয়ে গেছে। আসলে ঘুমপাড়ানি মাসি পিসি মানে মাসি পিসি নয়, ঘুমপাড়ানি মাসি পিসি মনে হয় হাজার হাজার কোটি কোটি অভাবী দিন আনা দিন খাওয়া মানুষের প্রতিনিধি। ঠিক যেমন এই নুন কবিতায় বাবা এবং ছেলে সেই নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হয়ে উঠেছে। মাসি পিসি কবিতার মতো এই নুন কবিতায় খেটে খাওয়া সাধারণ মানুষের এই প্রাত্যহিকী অর্থাৎ প্রাত্যহিক জীবনের যে গল্প কথা, নিপীড়িত মানুষের জীবন বেদ হয়ে উঠেছে। আমাদের সংসার জীবন যেন কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা।
এই ঝাঁ চকচকে সভ্যতার নেপথ্যে আছে আর এক সমাজ। সেই সমাজ হলো কঠিন, কঠোর বাস্তবের। সেখানে জীবন বড় দুর্বিষহ। বেঁচে থাকাটাই সেখানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তা সত্ত্বেও বেঁচে থাকতে হয়। বেঁচে থাকতে হয় শুধু বাঁচবার জন্য। কবি জীবন আনন্দের ভাষায় এই মানুষেরা অস্পষ্ট জগতের জীব, এদেরকে যেন দেখা যায় না। এরা যেন শহুরে উচ্চশিক্ষিত মানুষের চোখের আড়ালে থেকে যায়। এদের জীবন কথা বঞ্চনার গাথা হয়ে কোথায় হারিয়ে যায়। নুন কবিতায় সেই নিম্নবিত্ত মানুষের করুণ ছবি, করুণ গল্প কবিতার ভাষ্যে প্রতীয়মান হয়ে উঠেছে। এই পরিবারগুলি নুন আনতে পান্তা ফুরায়। কবি নুন কবিতার প্রথম চরণে সেই বাস্তব ছবি এঁকেছেন এইভাবে: আমরা তো অল্পেই খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এর পরের পংক্তি দুটিতে কবি সংসারের দারিদ্র্যকে আরও নগ্ন করে তুলেছেন, আরও প্রকট করে তুলেছেন। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। তবুও কবি স্বপ্ন দেখেন পৃথিবীকে সুন্দর বলে মনে হয় তার। বাজার থেকে কিনে আনেন গোলাপ চারা, কিন্তু সন্দেহ থেকে যায় সেই গোলাপ চারা কোথায় রোপণ করবেন, আর যদিও বা রোপণ করেন তাতে কি ফুল ফুটবে, ফুল কি হবে? দারিদ্র্যের দহনে ঝলসে যায় স্বপ্নের বৃন্তে কল্পনার গোলাপ। এই গোলাপ কল্পনা বিলাসিতার প্রতীক। যে কল্পনা, যে স্বপ্ন গোলাপের মতো পাবনি মেলে দিয়েছিল, দারিদ্র্য অভাব তার প্রবল আঘাতে স্বপ্নের বৃন্ত থেকে কল্পনার সেই গোলাপ ঝরে যায়, আবার দারিদ্র্যের অন্ধকারে নিমজ্জিত হতে হয়। তারপর কবি আবার ফিরে আসেন বাস্তবের কঠিন মাটিতে। আরও সংকট ধরা পড়ে তাঁর বর্ণনায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা বাতে। নুন এখানে অসহনীয় দারিদ্র্যের প্রতীক হয়ে কবিতাটিকে রসোত্তীর্ণ করে তুলেছে। সহজ সরল বক্তব্য হয়ে ওঠে নিগুড় ব্যঞ্জনাধর্মী। কঠিন বাস্তব কবিতার মানসিক আবেদনকে মর্মস্পর্শী করে তোলে। অন্য এক সভ্যতার ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অকপট বর্ণনার সাবলীলতায় কবির লড়াকু মনোভাব আরও প্রত্যয় দীপ্ত হয়ে আমাদের সংবেদনশীল মনকে নাড়া দিয়ে যায়। আর কবিতার অন্তিম চরণে কণ্ঠকে আরও একটু উচ্চগ্রামে এনে কবি জানিয়ে দেন তার, অর্থাৎ নিম্নবিত্ত মানুষের, বঞ্চিত মানুষের, অসহায় মানুষের এক জোরালো দাবির কথা: আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সীমাহীন দারিদ্র্যের মাঝে অসহায় মানুষগুলির এই ন্যূনতম দাবি, এই সামান্য অধিকারের দাবি সভ্যতার শেষ পুণ্যবাণী রূপে বাজতে থাকে আমাদের মতো মরমী পাঠকের হৃদয় তন্ত্রীতে। ধন সম্পদের অসম বণ্টন সামাজিক বৈষম্যের প্রধান কারণ। এক শ্রেণীর স্বার্থপর সুযোগ সন্ধানী ধনী মানুষ পৃথিবীর যাবতীয় ভোগ্য বস্তু কুক্ষিগত করে রেখেছে, মুষ্টিবদ্ধ করে রেখেছে। সম্পদের এই এককেন্দ্রিক প্রবণতা, এই কেন্দ্রীভূত করার প্রবণতা থেকেই দারিদ্র্যের সৃষ্টি। এই কেন্দ্রীভূত করার প্রবণতা থেকেই হাজার হাজার কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছে। কবিতায় বর্ণিত যে নিম্নবিত্ত পরিবার, সেই পরিবারটি দারিদ্র্যের কারণেই জরা জীর্ণ। আর কবি নিজেকে সেই পরিবারের
একজন সদস্য হিসাবে, একজন অভিভাবক হিসেবে চিহ্নিত করে তথাকথিত সভ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। সাধারণ মানুষের দুর্দশা এবং জীবন যন্ত্রণা যে কত তীব্র হতে পারে তা এই নুন কবিতার কথা বস্তুতে ফুটিয়ে তোলা হয়েছে। এর একমাত্র উদ্দেশ্য যে সামাজিক অসঙ্গতি, যে শ্রেণী বৈষম্য, তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। সমাজের বিবেকহীন মুখোশধারী মানুষগুলোর চেতনায় আঘাত দিয়ে, চেতনায় ঘা দিয়ে তাদের সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলা। সেই হতদরিদ্র পরিবারটি আমাদের সভ্য সমাজের উদাসীনতাকেই প্রকট করে তুলতে চেয়েছে। কবি সাবলীল ভঙ্গিতে, সহজ সরল বাক্য বিন্যাসে এই সামাজিক বৈষম্যকে, এই শ্রেণী বিভাজনকে তুলে ধরে আমাদের উদাসীনতাকে আঘাত করতে চেয়েছেন, আমাদের নির্বিকার সুপ্ত মনোভাবকে জাগিয়ে তুলতে চেয়েছেন। তাই নুন কবিতাটি হলো কবির দীর্ঘ জীবনের বাস্তব অভিজ্ঞতার এক অসাধারণ নবরূপায়ণ। জয় গোস্বামীর নুন কবিতা কবির ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের নাম ভূতুম ভগবান। কাব্যগ্রন্থের প্রকাশ 1988 খ্রিস্টাব্দে, 1988। কবি আত্মকথন শৈলীতে, অর্থাৎ আত্মকথনের ভঙ্গিমায় উত্তম পুরুষের সর্বনাম ব্যবহার করে, অর্থাৎ আমরা, আমাদের, এই সমস্ত সর্বনাম পদ ব্যবহার করে কবিতার ভাষ্য রচনা করেছেন। নুন কবিতা এক নিম্নবিত্ত পরিবারের জীবন যাপনের কাহিনী, দিন যাপনের কাহিনী। সেই পরিবারে কবি পরিবারের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন। শুধু কবি নয়, কবি এবং কবির পুত্র, কবি এবং কবির ছেলে এই সংসারের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন, এই সংসারটাকে আগলে রাখার চেষ্টা করছেন। আসলে কবি এবং কবির পুত্র হাজার হাজার কোটি কোটি নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধিত্ব করছে। এই দেশের, এই পৃথিবীর কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দিন আনে দিন খায়, অনাহারে রয়েছে তারা, যাদের একদিন উপার্জন না হলে উনুনে হাঁড়ি চড়ে না, যাদের অন্ন সংস্থান কঠিন হয়ে যায়, সেই সমস্ত অসহায়, বিপন্ন, সাধারণ হতদরিদ্র মানুষের প্রতিনিধিত্ব করেছেন কবি। এখানে নিম্নবিত্ত পরিবারের কথা তুলে ধরা হয়েছে, আর এই নিম্নবিত্ত পরিবার অতীতে ছিল, আজ আছে, হয়তোবা ভবিষ্যতেও থাকবে। আর এদের জীবন যন্ত্রণা, এদের দুঃখ দারিদ্র অভাবের কোনোদিন বোধহয় অবসান ঘটবে না। আসলে কবি নিজে কিছুটা সময়, কয়েকটা বছর যে অভাব দারিদ্র্যের ভেতর দিয়ে চলেছিলেন, যে কঠিন বাস্তবের সম্মুখীন হয়েছিলেন, তার কারণেই তিনি তো ভুক্তভোগী। তাই ভুক্তভোগী বলেই তিনি কোটি কোটি মানুষের জীবন যন্ত্রণাকে অন্তর দিয়ে উপলব্ধি করেছেন হৃদয় দিয়ে। তাই তার আত্মকথনের মধ্য দিয়ে আসলে যাদের কথা উঠে এসেছে তা কবির কথা হলেও হাজার হাজার অসহায়, দরিদ্র, পিছিয়ে পড়া, হতদরিদ্র, সর্বহারা মানুষের কথাই হয়ে উঠেছে। সাধারণ ভাত কাপড়ের সন্ধানে আর অসুখ বিসুখ ও ধার দেনার মধ্য দিয়ে জীবন কেটে যায় নিম্নবিত্ত মানুষের। তবু তার মধ্যেই তারা আনন্দ খুঁজে নেবার ব্যর্থ চেষ্টা করে।
তারা জানে দুঃখ করে কোনো লাভ নেই। কঠোর বাস্তব থেকে পরিত্রাণ পেতে রাত হলেই তারা আশ্রয় নেয় নেশার, অর্থাৎ নেশার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখে। সামাজিক সম্পর্কের যে ধারণা, সেই ধারণাকে পাল্টে দিয়ে পিতা পুত্র দুই ভাইয়ের মতো মিলেমিশে একসঙ্গে গঞ্জিকা সেবন করে। গঞ্জিকা মানে গাঁজা, অর্থাৎ গাঁজার নেশায় নিজেদেরকে ডুবিয়ে রাখে। গাঁজার নেশায় নিজেরা বিভোর হয়ে থেকে, মশগুল হয়ে থেকে সাময়িকভাবে তারা তাদের জীবন যন্ত্রণা থেকে উপশমের রাস্তা খোঁজে, মুক্তির উপায় বের করার চেষ্টা করে। সাময়িকভাবে তারা ভুলে থাকার চেষ্টা করে তাদের জীবন যন্ত্রণাকে। আবার কষ্টের ওই জীবনে রোজ রোজ বাজার করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, বাজার করা হয়ে ওঠে না। আসলে উপার্জন নেই, উপার্জন বন্ধ। আবার অভাবের জীবনেই বেহিসেব আর অবিবেচনা বাসা বাঁধে। তাই যখন বাজার করা সম্ভব হয় তখন মাত্রা ছাড়া বাজার হয়ে যায়। মনের মধ্যে থাকে গোপন স্বপ্নবিলাস, অর্থাৎ মনের গোপনে স্বপ্নকে, বিলাসিতার স্বপ্নকে মনে মনে প্রতিপালন করা চলতে থাকে। তাই বাড়িতে ফেরার সময় গোলাপ চারা কিনে আনা হয় কখনো কখনো, অর্থাৎ গোলাপ চারা লাগিয়ে তারা তাদের মনের মধ্যে যে শখ বা শৌখিনতা পূরণের স্বপ্ন, তাকেই বাস্তবায়িত করার চেষ্টা করতে চায়। গোলাপ চারা কিনে আনে তারা বাড়িতে ফেরার পথে। যদিও স্থানাভাবের কারণে, অর্থাৎ স্থান সংকুলান, জায়গার অভাবের কারণে গোলাপ চারা কোথায় পোঁতা হবে, আবার গোলাপ চারা পুঁতলে আদৌ কি তাতে ফুল হবে, ফুল ফুটবে, এসব নিয়ে মন ভাবতে চায় না। বরং এখান থেকে মুক্তির কোনো রাস্তা খুঁজে পায় না বলেই তারা আবার গঞ্জিকার নেশায় নিজেদেরকে ডুবিয়ে নেওয়া কাঙ্ক্ষিত মনে করে। এভাবেই অল্পে খুশি থেকে দুঃখ কষ্টের জীবনযাপনের মধ্যেই বেঁচে থাকার সার্থকতার খোঁজ চলে। তারা জানে এইভাবেই হয়তো বাঁচতে হবে, এভাবেই বাঁচতে হয়, এইভাবে অনেক কিছু না পাওয়ার মধ্যে সুখকে খুঁজে নিতে হয়, না হলে তো বাঁচা, টিকে থাকা কঠিন হয়ে যায়। কিন্তু কখনো কখনো এভাবেও দিন চলা অসম্ভব হয়ে ওঠে। তাই মাঝে মাঝে গভীর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে, অর্থাৎ পান্তা ভাতে নুনটুকুও জোটে না, তখনই রাগ মাথায় চড়ে যায়। আর সেই রাগের অংশীদার হয় সেই রাগ যাদের মধ্যে বাসা বাঁধে, তারা হলো বাবা ও ছেলে। এই বাবা ও ছেলে এরা তো এই নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করছে। এই সব প্রতিনিধি মাঝে মাঝে ধৈর্যের সীমা বাঁধ ভেঙে ফেলে। তখনই তাদের মাথায় রাগ চড়ে যায়, আর সেই সময় সব দুঃখ কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। তখন তাদের জীবনের বৃত্ত বা গণ্ডির মধ্যে থেকে তারা আর সব কিছুকে মেনে নেয় না, বরং সেই জীবনের বৃত্ত ভেঙে তারা সোচ্চার দাবি তোলে। তারা দাবি তোলে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সামান্য লোকের এই সামান্য দাবি, তাদের দাবি তাদের শুকনো ভাতে লবণের যোগান দেওয়া হোক, ব্যবস্থা করে দেওয়া হোক। নুন কবিতায় নুন শব্দটি দুবার মাত্র উচ্চারিত হয়েছে। প্রথমবার এসেছে কবিতার 12 নম্বর বা 12তম পংক্তিতে, যেখানে লেখা আছে, খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে। আর দ্বিতীয়বার এসেছে কবিতার অন্তিম পংক্তিতে,
আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তাহলে একবার এসেছে অভাব বা দারিদ্র অর্থে, আরেকবার এসেছে নুনের জায়গায় লবণ শব্দ হয়ে, যেখানে বলা হয়েছে যে অধিকার বা দাবির প্রশ্নে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। নুনের জায়গায় লবণ এবং জোরালো একটা দাবি তোলা হয়েছে লবণের ব্যবস্থা করতে হবে বলে। তাহলে দুই জায়গায় নুন তথা এই লবণ কথাটি এসেছে। নুন শব্দটি দারিদ্র্যের অনুষঙ্গে এক অন্য মাত্রা পেয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের একমাত্র প্রার্থনা অন্ন চাই, প্রাণ চাই। এই যে প্রাথমিক চাহিদা, এই প্রাথমিক চাহিদা মানুষের বাঁচার অধিকারকে প্রতীয়মান করে তোলে, বাঁচার অধিকারকে ফুটিয়ে তোলে। কবি ভাতের সঙ্গে চেয়েছেন একটু নুন, আর কিছু নয়, অন্য কিছু নয়। সীমাহীন অভাবের সংসারে নুন ছাড়া অন্য কিছু চাওয়া বাতুলতা মাত্র, এ যেন পাগলের পাগলামি। কবির অসহনীয় দারিদ্র্যকে আরও বাস্তব করে তুলেছে কবিতার শেষাংশে লবণের দাবি। চরম অভাব দারিদ্র্যের মাঝে দিন আনা দিন খাওয়া মানুষের এই অসহনীয় পরিস্থিতির মাঝে বেঁচে থাকাটাই তো প্রচণ্ড কষ্টের। আর এটাই নুন শব্দের ব্যঞ্জনায় ফুটে উঠেছে। এই নিম্নবিত্ত মানুষের জীবনে অন্ন তথা ভাত কোনো রকমে জুটে যায়। এক জায়গায় আছে ঠান্ডা ভাত, নুন নেই ঠান্ডা ভাতে, এই ঠান্ডা ভাত যার ইঙ্গিত দেয়। কিন্তু বেঁচে থাকা সেখানে আসলে সামান্য মাত্র বাহুল্যহীন এক জীবনযাপন, যেখানে আড়ম্বর নেই, যেখানে বাহুল্য নেই, যেখানে সাদা মাটা জীবনযাপন করতে হয়। তাই কোনো ব্যঞ্জনের চিন্তা, পঞ্চব্যঞ্জনের চিন্তা তাদের মাথাতেও আসে না। তারা প্রত্যাশা করে সামান্য একটু নুন। এই নুন শব্দটি গভীর ব্যঞ্জনাময়। নুন নুন হচ্ছে ন্যূনতম অন্ন সংস্থানের মাধ্যম। নুন হচ্ছে বেঁচে থাকার জন্য যে কমপক্ষে বা ন্যূনতম আহার মানুষের গ্রহণ করতেই হবে, মানুষের গ্রহণ করা দরকার, তারই প্রতীক হয়ে উঠেছে নুন। নুন মানে ন্যূনতম বেঁচে থাকার মাধ্যম, যার দ্বারাই মানুষ বেঁচে থাকে, মানুষ নিজেকে টিকিয়ে রাখে। কবি আরেকবার অভাব সূত্রে নুনের কথা বললেও আরেক জায়গায় দাবি উঠেছে কবিতার শেষাংশে যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। নুনের বদলে লবণ কথাটি ব্যবহার করেছেন। আসলে ছন্দের প্রয়োজনে এতে লবণ শব্দটি ব্যবহার করা গিয়েছে বা ব্যবহার করা হয়েছে, এটা মনে হতে পারে। তবে কবি যেন এখানে ভদ্র সমাজের মনের মতো করে বার্তাটিকে তৈরি করতে চেয়েছেন। আসলে এই দাবি, এই যে লবণের দাবি, শুকনো ভাতে লবণের দাবি তোলা হয়েছে তথাকথিত ভদ্র শাসক শ্রেণীর কাছে, মুখোশধারী শাসক শ্রেণীর কাছে, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী শাসক শ্রেণীর কাছে। তাই এই দাবি নুনের দাবি নয়, এই দাবি লবণের দাবি। নুন মানে যদি ন্যূনতম অন্ন সংস্থান হয়, আর লবণ মানে একটু ভদ্রস্থ, একটু পোশাকি ভাষার শব্দ লবণ। আসলে লবণের মধ্যে গ্রাম্যতা নেই, নুন শব্দের মধ্যে গ্রাম্যতা আছে। গ্রাম বাংলার সাধারণ মানুষ, গ্রাম বাংলার গরিব দুঃখী এই গ্রামবাসীরা যারা নুন শব্দটি ব্যবহার করে, তারা উচ্চ শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে। তাদের কাছে নুন শব্দটি একেবারে অনাড়ম্বর, সহজ সরল সাধারণ জীবনযাপনের প্রতীক। নুন শব্দের মাধ্যমে ন্যূনতম অর্থাৎ ভরণ পোষণের ন্যূনতম ব্যবস্থার কথা ফুটে ওঠে। কিন্তু লবণ শব্দটি একটু ভদ্রস্থ, শহুরে রুচিশীল যারা মানুষ, শিক্ষিত রুচিশীল শহুরে মানুষ, আমরা শহরে যারা থাকি, তারা নুনের বদলে লবণ শব্দটি ব্যবহার করি। আর এই লবণ শব্দটি যেন এখানে একটু স্বাচ্ছন্দ্যকে, একটু বিলাসিতাকে, একটু ভালো থাকাকে বোঝানো হয়েছে। তাই আমাদের শুকনো ভাতে
লবণের ব্যবস্থা করা হোক, মানে আমাদের শুকনো ভাত যেমন আমাদের দাবি, তেমনি সেই শুকনো ভাতে লবণ অর্থাৎ একটু ভালোভাবে থাকার জন্য যে সুবিধা, যে সুযোগ সুবিধা তারই ব্যবস্থা করা হোক, সেই দাবি উঠে এসেছে নিম্নবিত্ত সাধারণ মানুষের কাছ থেকে রাষ্ট্রনায়কদের কাছে। রাষ্ট্র তথা দেশের যারা কর্ণধার, দেশের যারা রক্ষক, দেশের যারা চালক, তাদের কাছে এমন একটা দাবি, যে দাবি করা কখনোই উচিত ছিল না, যে দাবি করা হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু সাধারণ মানুষকে সেই দাবি তুলতে হয়, সাধারণ মানুষকে সেই দাবি তথা অধিকারের জন্য সোচ্চার হতে হয়। রাষ্ট্রের দায়িত্ব কর্তব্যই হলো, রাষ্ট্রনায়কের দায়িত্ব কর্তব্যই হলো সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের ভরণ পোষণের ব্যবস্থা, সাধারণ মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করা। কিন্তু যখন সেই ব্যবস্থা থেকে তারা বঞ্চিত হয়, তখন সেই মানুষগুলো জোটবদ্ধ হয়ে এক সময়ের পরে ধৈর্যের বাঁধ ভেঙে তারা নিজেদের দাবির জন্য আওয়াজ তোলে, আর সেই আওয়াজ তারা পৌঁছে দিতে চায় সেই মুখোশধারী সুযোগ সন্ধানী রাষ্ট্রনায়কদের কানে। আমি কবিতার বিষয় নিয়ে আরেকটু অন্যভাবে আলোচনা করছি। আধুনিক যুগ যন্ত্রণার নবরূপকার কবি জয় গোস্বামীর নুন কবিতাটি দারিদ্র পীড়িত এক নিম্নবিত্ত পরিবারের জীবন্ত প্রতিচ্ছবি। কবি নিজেই এই কবিতার কথক। অনেকটা আত্মকথনের শৈলীতে, আত্মকথনের ভঙ্গিমায় তিনি শুনিয়েছেন প্রাত্যহিক জীবনের দুর্দশার কথা। ফলে কবিতাটি কবি জীবনের করুণ ভাষ্য হয়ে উঠেছে। আসলে কবি হাজার হাজার কোটি কোটি নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করেছেন এই কবিতার মধ্য দিয়ে। কবিদের দিন আনা দিন খাওয়া, অভাবে রক্তপাশ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে। কোনো বৃহত্তর স্বপ্নের নেশা নেই কবির চোখে। চাওয়া পাওয়ার সীমায়িত বৃত্তে সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ তিনি। এই জন্য না পাওয়ার বেদনা কবিকে গ্রাস করতে পারেনি। সাধারণ ভাত কাপড়ে দিন অতিবাহিত করেই তিনি খুশি। তারপর তিনি জানিয়েছেন, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপ চারা কিনে আনার প্রসঙ্গ কবিতায় অন্য এক মাত্রা সংযোজন করে। দারিদ্র্যের মাঝেও কবির ভাগ্যাকাশে কল্পনার রামধনু মায়া বিস্তার করে, কিন্তু তা তো ক্ষণস্থায়ী। আবার পরের পংক্তিতে এসে কবি আবার ডুবে যায় গভীর হতাশায়। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা। টান দি গঞ্জিকাতে। সব দিন তাদের বাজার হয় না, আবার যেদিন সেই বাজার হয় সেদিন আবার মাত্রা ছাড়া হয়ে যায়। তবুও সান্ত্বনার সুরে তাকে বলতে শোনা যায়, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এই স্বীকারোক্তির মধ্যে কবির গভীর হতাশার ইঙ্গিত রয়েছে। আসলে কবির মানে নিম্নবিত্ত সাধারণ মানুষের হতাশার ইঙ্গিত আছে। কারণ পরের চরণে ধরা পড়েছে করুণ এক ছবি। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এমন নিদারুণ ছবি পাঠকের সংবেদনশীল মনকে ধাক্কা দেয়, নাড়া দেয়। সীমাহীন অভাবের এই পরিবারে কবি হয়ে পড়েন দিশেহারা। ধৈর্যের বাঁধ ভেঙে যায়। দুপুর রাতে বাড়ি ফেরা তারই ইঙ্গিত। রাগের বশে কবি সারা পাড়া মাথায় করেন, চিৎকার চেঁচামেচি করে সারা পাড়া জাগিয়ে তোলেন কবি এবং তার পুত্র।
তাতে কিন্তু তার কোনো লজ্জা নেই, লজ্জার কোনো কারণই নেই। কেননা তাদের মতো তুচ্ছ লোকের লজ্জা বলে কিছু থাকতে পারে না। তারা লজ্জিত বা হবেই কেন? তাদের অভাবের সময়, দারিদ্র্যের সময় কেউ তো পাশে থাকেনি, কেউ তো তাদের একবার খোঁজও নিতে আসেনি, কেউ তো তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তাহলে তাদের অভাবের সময়, দারিদ্র্যের সময় যখন কাউকে পাশে পায়নি, তাহলে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাচ্ছে, তখন তাদের চিৎকার চেঁচামেচি শুনে পাড়াময় যদি জেগে ওঠে, তাহলে তার কিচ্ছু যায় আসে না। তাই কবি বলেছিলেন যে করি তো কার তাতে কি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি তো কার তাতে কি, সারা পাড়া মাথায় করলে কার তাতে কি, কার কি যায় আসে? কার কোনো কিছু যায় আসার কথাই নয়। কারণ আমি কারোর খাইও না, পড়িও না, কেউ আমার সাহায্য করে না, কেউ আমার পাশে দাঁড়ায়ও না। অতএব আমাকে যখন একা থাকতে হবে, আমি যখন একা, তখন একার লড়াই একাই লড়ব। আর আমার চিৎকারের সময় কেউ যদি জেগেও যায়, তাতে আমার কিচ্ছু যায় আসার কথা নয়। তাহলে আমরা তো সামান্য লোক। এই ঘোষণার মধ্য দিয়ে কবি আত্মপক্ষ সমর্থন করেন, শেষ পর্যন্ত জানিয়ে দেন তার অন্তিম দাবির কথা। আসলে অসহায় মানুষগুলো, নিম্নবিত্ত সাধারণ মানুষগুলো তাদের অন্তিম দাবির কথা জানায়, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই কথার মধ্য দিয়ে অসহনীয় দারিদ্র্য থেকে মুক্তি পেতে এই ন্যূনতম প্রার্থনা যুগের বাস্তব ছবিকে তুলে ধরে, যেখানে মানুষের তৃষ্ণার শিকড় রসহীন মরুভূমির কন্দরে কন্দরে খোঁজে এক বিন্দু জলকণা। সেখানে ভাতের সঙ্গে একটু নুন ছাড়া আর কি চাওয়া থাকতে পারে, আর কি চাওয়া যেতে পারে? রাষ্ট্রনায়কদের কাছে তারা তাদের এই ন্যূনতম সাধারণ দাবি পৌঁছে দেয়। কিন্তু আমাদের প্রশ্ন, পাঠকের প্রশ্ন, সেই সুপ্ত চেতনাধারী, সুযোগ সন্ধানী, মুখোশধারী, স্বার্থান্বেষী রাষ্ট্রনায়কের কি ঘুম ভাঙবে? এই নিম্নবিত্ত সাধারণ মানুষ কি চিরকালই বঞ্চিত হতে থাকবে, নিষ্পেষিত হতে থাকবে, পদদলিত হতে থাকবে? অভাব দারিদ্র্য নিয়ে তারা এইভাবে ধুঁকতে ধুঁকতে একদিন বিদায় নেবে পৃথিবীতে। কবি জয় গোস্বামীর নুন কবিতাটি কবির ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত। ভুতুম ভগবান কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 1988 খ্রিস্টাব্দে। বাংলা কাব্য সাহিত্যের একালের আধুনিক কবি জয় গোস্বামীর নুন কবিতাটি প্রতিদিনের জীবন যুদ্ধে লড়াই করা মানুষের দুঃখ যন্ত্রণার এক করুণ ভাষ্য। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? নুন কবিতায় আমরা কারা? আমরা হলো এক নিম্নবিত্ত পরিবারের বাবা ও ছেলে। এই বাবা ছেলে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি নিম্নবিত্ত তথা অভাবী বা দরিদ্র মানুষের প্রতিনিধিত্ব করেছে। আমরা তো অল্পে খুশি, এই নিম্নবিত্ত সাধারণ অসহায় মানুষগুলো অল্পের মধ্যে খুশি রয়েছে। আসলে অল্পের মধ্যে তাদেরকে খুশি থাকতে হয়। অল্পের মধ্যে তারা খুশি থাকার, সুখে থাকার চাবিকাঠি খুঁজে পেয়েছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলো প্রচুর চাইলেও তারা পাবে না। তারা জানে তাদের জীবন স্বল্পের গণ্ডির মধ্যে আবদ্ধ। তাই অধিক চাইলে শুধু শুধু দুঃখই বাড়বে, শুধু শুধু কষ্ট যন্ত্রণাই বাড়তে থাকবে। তার থেকে এটাই ভালো যদি দুঃখ করে লাভ হতো, অর্থাৎ দুঃখ করে যদি বেশি পাওয়া যেত। দুঃখ করলে তারা যদি বিপুল অর্থ সম্পদের অধিকারী হতো, তাহলে তারা দুঃখ করত। আসলে তারা তো বুঝে গেছে শুধু শুধু দুঃখ করলে দুঃখ বাড়বে। তার থেকে এটাই ভালো যা আছে তার মধ্যেই নিজেকে মানিয়ে নেওয়া। আসলে যা আছে, যতটুকু আছে তার মধ্যেই যদি কেউ নিজেকে মানিয়ে নিতে পারে,
মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে মন আশ্বস্ত হয়, মনকে প্রবোধ দেওয়া যায়, মনকে সান্ত্বনা দেওয়া যায়, মনকে বোঝানো যায়। আর মন তখন বেশি লাভের জন্য হাত বাড়ায় না। মনের স্বভাবই হলো এই, মনকে যত বেশি দেবে মন আরও বেশি চাইবে। আর মনকে যদি স্বল্পের মধ্যে মানিয়ে রাখা যায়, অল্পের মধ্যে সীমাবদ্ধ করে রাখা যায়, মন সেই অবস্থার সঙ্গে মানিয়ে নেয়, খাপ খাইয়ে নেয়। আসলে এই মানুষগুলো জানে তাদের চাওয়ার সঙ্গে পাওয়ার ব্যবধান অনেকখানি। তাই তারা স্বল্পের মধ্যে নিজেদেরকে মানিয়ে নিয়েছে, অল্পের মধ্যে নিজেদেরকে খুশি রাখতে শিখেছে। আবার অল্পে খুশি এই কথাটির মধ্যে একটা অসহায়তার ভাবও কাজ করছে। আসলে বেশি চাইলে যদি পাওয়া না যায়, বেশি চেয়ে যদি পাওয়া না যায়, তাহলে মানুষ তো অসহায় হয়ে পড়ে। তাই অসহায় মানুষের বেঁচে থাকার সহজ পন্থাই হলো অল্পের মধ্যে খুশি থাকা। তার মানে একটা শ্রেণী তার অসহায়তাটাকে প্রকট করে তুলছে অল্পের মধ্যে বেঁধে রাখার মধ্য দিয়ে। সমাজের নিম্নবিত্ত মানুষদের জীবনে প্রতি পদক্ষেপে যেখানে অনিশ্চয়তা, অভাব আর অসুখ নিত্যসঙ্গী, সেখানে অল্পে খুশি হওয়াটা যেন একটা বাধ্যবাধকতা। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? তাদের সামনে দুঃখ থেকে মুক্তির যেহেতু কোনো পথ নেই, তাই বাধ্য হয়ে নিয়তি তথা ভাগ্যকে মেনে নিতে বাধ্য হয়েছে এই অসহায় মানুষগুলো। ফলে চলে যাওয়া দিনের এই অল্পে খুশি হওয়াটাই তাদের জীবনের অনিবার্য সত্য এবং ভবিতব্য। তাই কবি বলেছেন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড়, সাধারণ ভাত, সাধারণ কাপড়। সাধারণ ভাত বলতে সরু চালের ভাত নয়, সাধারণ ভাত বলতে বাসমতি চালের ভাত নয়, এগুলো তো দামি শৌখিন চাল। আর সাধারণ চাল মোটা চাল কিংবা ঢেকি ছাটা চাল। এই মোটা চালের ভাত যা বেঁচে থাকার জন্য এইটুকুই অত্যন্ত দরকারি। আর সাধারণ কাপড় বলতে সেই মোটা কাপড়। স্বদেশী আন্দোলনের সময়কালে সেই গানে মোটা কাপড় আর মোটা চালের কথা বলা হয়েছে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। এই সাধারণ ভাত কাপড়ে এই নিম্নবিত্ত মানুষদের দিন চলে যায়। দিন তো চলেই যাচ্ছে, দিন তো থেমে থাকছে না। তাহলে দিন যখন চলেই যাচ্ছে, তখন শুধু শুধু দুঃখ করে কী লাভ? যেটুকু আছে সেটুকুর মধ্যেই খুশি হলে আনন্দ বাড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জি গাতে। চলে যায় দিন আমাদের, তাদের দিন চলে যায়। তবে শুধু স্বচ্ছন্দ গতিতে দিন যায় না, এদের জীবন পথ চড়াই উতরাই। এদের জীবন পথ বন্ধুর, কখনো কুসুমাস্তীর্ণ, আবার কখনো কণ্ঠকাকীর্ণ, কখনো ফুল ছড়ানো, কখনো কাঁটা বিছানো। যখন প্রতিদিন সাধারণ ভাত কাপড় জুটে যাচ্ছে, প্রতিদিন সাধারণ ভাত কাপড় তাদের ভাগ্যে জুটছে, তখন তাদের দিন চলে যাচ্ছে যেন সুখের মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে, শান্তির মধ্য দিয়ে। কিন্তু মাঝে মাঝে সেই পথে অন্ধকার এসে দেখা দেয়। কাঁটায় বেছানো পথ
চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। কখনো অসুখ বিসুখ এসে হানা দেয়, আর অসুখ বিসুখের সময় মানুষকে বাধ্য হতে হয় ধার দেনা করতে। তোমরা তো জানোই যে অন্য যে কোনো অসুবিধা হোক না কেন তা হয়তো সামাল দেওয়া যায়, কিন্তু মানুষ যখন কঠিন বা দুরারোগ্য ব্যাধিতে পড়ে, মানুষের যখন অসুখ বিসুখ হয়, তখন আর কোনো উপায় থাকে না। বাড়িতে যখন অভাব, তখন অসুখের সময় ধার দেনা করতে বাধ্য হতে হয়। তাই ধার দেনা, অসুখ বিসুখ, অভাব দারিদ্র, আবার সেই ধার দেনা করলে যার কাছ থেকে ধার দেনা করা হয়েছে সেই পাওনাদার হয়তো প্রতি মুহূর্তে তাগাদা দেয় তার দেনা মিটিয়ে দেওয়ার জন্য। এইসব মানুষগুলো অভাবে দরিদ্র হতে পারে, কিন্তু এই সমস্ত মানুষগুলোর আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। এরা যখন কারোর কাছ থেকে ধার নেয় তখন সময়ের মধ্যে ধার শোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করে, আর যদি সময়ের মধ্যে শোধ করতে না পারে তাহলে এদের দুশ্চিন্তার শেষ নেই। তাই অসুখ বিসুখ, ধার দেনা, পাওনাদারের তাগাদা, অভাব দারিদ্র নিত্যই লেগে থাকে। এত সমস্যা, এত সংকট, এমন দুর্বিষহ পরিস্থিতি থেকে বেরোবার বা উত্তরণের উপায় কি? এখান থেকে বেরোবার কোনো উপায় নেই, এখান থেকে উত্তরণের কোনো রাস্তা নেই। অগত্যা একটাই পথ খোলা থাকে, আর সেটা হলো এই দুঃখ যন্ত্রণা থেকে সাময়িকভাবে মুক্তির উপায়। চিরস্থায়ী উপায় তো তাদের জানা নেই। এই অবস্থা থেকে বেরিয়ে আসার সম্পূর্ণ স্থায়ী উপায় তো তাদের জানা নেই। তাই তারা সাময়িক বা ক্ষণস্থায়ী একটা উপায় বার করে, কিছুক্ষণের জন্য যদি এই যন্ত্রণা থেকে মুক্ত থাকা যায়। আর তার জন্যই তার হাতে তুলে নেয় গঞ্জিকা অর্থাৎ গাঁজা। রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। রাত দুপুরে বাড়ি ফিরে দু ভাই মিলে গঞ্জিকা তথা গাঁজা সেবন করে, গাঁজায় টান দেয়। আর সেই গাঁজার নেশায় বিভোর হয়ে সাময়িকভাবে তারা এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তির উপায় খুঁজে বের করে। কিছুক্ষণের জন্য তারা শান্তি পায়, স্বস্তি পায়। কিন্তু রাত্রিরে দু ভাই মিলে, দুই ভাই কেন বলা হয়েছে? এই কবিতাতে তো পিতা পুত্রের কথা বলা হয়েছে, বাবা ছেলের কথা বলা হয়েছে, তাহলে দুই ভাইয়ের কথা কেন বলা হয়েছে? আসলে দুই ভাই বলতে বাবা ছেলের সম্পর্কটা যেন দুই ভাইয়ের মতো। এখানে দুই ভাইয়ের মতো বলতে বয়সের যে ব্যবধান, দুই ভাইয়ের মধ্যে বয়সের ব্যবধান যদি অল্প হয়, মাত্র কয়েক বছরের হয়, তাহলে দুই ভাইয়ের সম্পর্কটা হয় বন্ধুর মতো। দাদা ভাইকে বা ভাই দাদাকে নিজের মনের কথা অবলীলায় বলতে পারে, নির্দ্বিধায় বলতে পারে, বন্ধুর মতো ভাগ করে নিতে পারে। আর দুই ভাইয়ের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্ক এই মুহূর্তে পিতা পুত্রের মধ্যে। আমরা যে সময়কার কথা বলছি, সেই সময় বাবা কখনো ছেলের মনের কথা জানতে চাইতো না, বা ছেলে নির্দ্বিধায় বাবাকে তার মনের কথা খুলে বলতে পারতো না। কিন্তু কখনো কখনো দেখবে যখন বাইরের থেকে প্রচণ্ড একটা আঘাত আসে, সমস্যা আসে, আর সেই সমস্যার মধ্যে পড়ে মধ্যেকার যে ব্যবধান বা দূরত্ব অনেকটাই ঘুচে যায়, তখন বড় ছোটর যে পার্থক্য সেটা একাকার হয়ে যায়। তখন বড়রাই মন খুলে নির্দ্বিধায় ছোটদের কাছে তার মনের কথা বলতে পারে, কিংবা ছোটরাও নির্দ্বিধায় বড়দের কাছে তার মনের কথা বলতে পারে, বড়দেরকে নিজের বন্ধুর মতো ভেবে। আর এই মুহূর্তে এই পরিবারে যে অভাব দারিদ্র্যের কথা বলা হয়েছে, যে ধার দেনার কথা বলা হয়েছে, যে সংকটময় পরিস্থিতির কথা বলা হয়েছে, সেই পরিস্থিতিতে বাবা এবং ছেলে যেন
দুই ভাইয়ের মতো, দুই বন্ধুর মতো সম্পর্কের বন্ধনে বাধা পড়ে গেছে। তাই তারা নিজের সংসারকে দাঁড় করাবার জন্য, নিজের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য দুই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে উপার্জন করার চেষ্টা করছে, লড়াই করছে। কিন্তু দুজনেই অসহায়। তাই রাত দুপুরে বাড়ি ফিরে যখন কোনো কাজ খুঁজে পায়নি, যখন কোনো উপার্জন হয়নি, যখন এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা খুঁজে পায়নি, তখন আর উপায় না খুঁজে পেয়ে সেই অবস্থা থেকে উত্তরণের একটাই রাস্তা তারা দেখতে পায়, তা হলো গঞ্জিকা সেবন, অর্থাৎ গাঁজায় টান দিয়ে দুঃখ ভুলে থাকার সাময়িক একটা উপায়। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। এই নিম্নবিত্ত, অভাবী, দরিদ্র মানুষগুলোর সব দিন বাজার হয় না। কেন সব দিন বাজার হয় না? কারণ সব দিন তো উপার্জন হয় না। এরা তো দিন আনা দিন খাওয়া মানুষ। যেদিন উপার্জন হয় সেদিনই বাজার হয়, আর যেদিন উপার্জন হয় না সেদিন বাজার করা হয়ে ওঠে না, সম্ভব হয় না। তাই সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। আবার কখনো কখনো মাত্রা ছাড়া বাজার হয়ে যায়। সেটা কখন? তাই এদের প্রতিদিনের উপার্জনের তো কোনো ঠিক থাকে না। কোনো দিন হয়তো উপার্জন হলো, আবার কোনো দিন উপার্জন হলোই না। আবার কোনো দিন যদি উপার্জন হয়, তাদের যা প্রয়োজন, যতখানি দরকার, তাদের চাহিদা তো অল্প। সেই অল্প চাহিদা পূরণ হওয়ার পরেও হাতে বাড়তি কিছু উপার্জন, বাড়তি কিছু পয়সা থেকে যায়। আর বাড়তি কিছু অর্থ যখন থেকে যায়, তখন তাদের মনের মধ্যে যে স্বপ্ন এতদিন ধরে প্রতিপালিত হচ্ছিল, তাকে বাস্তবায়িত করার এক হঠাৎ প্রবণতা দেখা যায়। আর সেই প্রবণতার কারণেই বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তারা বাড়ি ফেরার পথে, উপার্জন করে বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনে আনে। গোলাপ চারা এখানে স্বপ্ন বা কল্পনা বিলাসিতার প্রতীক। আসলে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। যে মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, সে মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। তাদের জীবন হয়ে যায় অচল, স্তব্ধ। এরা প্রতিদিন অভাব, দারিদ্র্যে, ধার দেনার মধ্যে থাকে ঠিকই, কিন্তু এদের মনের মাঝে যে স্বপ্ন এতদিন ধরে প্রতিপালিত হচ্ছিল, সেই স্বপ্নই এদেরকে বাঁচিয়ে রাখে। যখন সুযোগ পায়, যখন সময় হয়, তখন সেই স্বপ্নের পাপড়িগুলো ডানা মেরে দেয়। গোলাপ গাছ যদি তাদের কল্পনা হয়, তাহলে গোলাপ গাছে ফোটা ফুল তথা গোলাপ ফুল সেই কল্পনার জগতে তাদের স্বপ্ন। গোলাপ যেমন পাপড়ি মেলে দেয়, তাদের স্বপ্নগুলো কখনো কখনো সময় সুযোগ পেয়ে পাপড়ি মেলার চেষ্টা করে, কিন্তু সব সময় তা রূপায়িত বা বাস্তবায়িত হতে পারে না, কারণ যথেষ্ট প্রতিকূলতা। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। সাময়িকভাবে হঠাৎ মাত্রা ছাড়া বাজার হয়ে গেছে, উপার্জন হয়ে গেছে, তাই বাড়ি ফেরার পথে গোলাপ চারা নিয়ে আসে তারা। কিন্তু গোলাপ চারা তো নিয়ে আসে, অর্থাৎ মনের মধ্যে থাকা স্বপ্নকে তারা রূপায়িত করার চেষ্টা করে, কিন্তু পুঁতব কোথায়? মনে জাগে প্রশ্ন, এই গোলাপ চারা পুঁতবে কোথায়? কেন এই প্রশ্ন জাগে মনে? কারণ এরা যে বাড়িতে থাকে, যে স্থানে থাকে, সেই স্থানে গোলাপ চারা রোপণ করার মতো যথেষ্ট স্থানের অভাব, স্থান সংকুলান। নিজেদের থাকারই ঠিক মতো জায়গা নেই। মাথার উপরে কোনো রকম একটা ছাদ রয়েছে, কিন্তু সামনে যে অতিরিক্ত বাড়তি অংশ বাগান করার মতো, সেই জায়গার যথেষ্ট অভাব রয়েছে তাদের। কিংবা ছাদের উপরেও বাগান করে গোলাপ চারা রোপণ করার মতো অবস্থা নেই।
তাই স্থান সংকুলানের কারণে তাদের মনে প্রশ্ন জাগে যে গোলাপ চারা তো নিয়ে এলো, কিন্তু পুঁতবো কোথায়? গোলাপ চারা কোথায় লাগাবে? আবার যদি গোলাপ চারা লাগানোই হয়, যুক্তির খাতিরে ধরে নিলাম গোলাপ চারা পুঁতলো বা লাগালো, কিন্তু মনে প্রশ্ন জাগে পরক্ষণে। কি প্রশ্ন? ফুল কি হবেই তাতে? আদৌ কি ফুল হবে? কেন মনে প্রশ্ন জাগে ফুল হবে কিনা? কারণ গোলাপ গাছকে পরিচর্যা করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। পরিচর্যা করার জন্য যথেষ্ট অর্থের খরচও হয়। তারা তো দিন আনে দিন খায়, তাদের হাতে এত অর্থ কোথায়, এত সময় কোথায় যে গোলাপ চারাকে, গোলাপ গাছকে পরিচর্যা করবে? তাই তাদের মনে সন্দেহ থেকে যায়, প্রশ্ন তৈরি হয় যে ফুল কি হবেই তাতে? অর্থাৎ কল্পনার রাজ্যে স্বপ্নের ফুল কি ফুটবে? তাদের কল্পনার জগতে স্বপ্নের ফুল ফুটবে কিনা মনে দেখা দেয় সংশয়। আসলে কল্পনার রাজ্যে স্বপ্ন দেখা তো শুরু হয়, কিন্তু সবার সেই স্বপ্ন বাস্তবের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারে না, বা বাস্তবের আকাশে ডানা মেলে উঠতে পারে না। তাই কত প্রশ্ন, কত সংশয়, দুশ্চিন্তার অবসান নেই। কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা। পরের কথাটি কি? ফুল হবে কি হবে না সেটা তো অনেক পরের কথা। তাহলে আগের কথাটি কি? আগের কথাটি হলো গোলাপ চারা কোথায় পুঁতবে। তাহলে গোলাপ চারা কোথায় পুঁতবে? পুঁতলে ফুল আদৌ কি হবে? আর সেই স্বপ্নের ফুল পাপড়ি কি মেলবে? না, আর তারা ভাবতে পারে না। এত যন্ত্রণা, এত দুশ্চিন্তা আর তারা নিতে পারে না। সেখান থেকে বেরিয়ে আসার একটাই সহজ উপায়, তা হলো গঞ্জিকাকে হাতে তুলে নেওয়া। তাই টান দিই গঞ্জিকাতে, গঞ্জিকার সুখ টান দিয়ে, গঞ্জিকার নেশায় নিজেদেরকে ডুবিয়ে দিয়ে তারা তাদের সেই মানসিক চাপ থেকে, মানসিক যন্ত্রণা থেকে সাময়িক মুক্তির রাস্তা খুঁজে নেয়। আমরা তো এতেই খুশি। হ্যাঁ, এভাবেই তারা খুশি আছে। পাওয়া না পাওয়ার মধ্যে, অসুখে ধার দেনার মধ্যে, সাধারণ ভাত কাপড়ের মধ্যে, আবার কত দুশ্চিন্তার মধ্যে, কখনো স্বপ্নের ফুল ফুটতে গিয়েও আবার ঝরে যায়। এত কিছুর মধ্যে তারা কিন্তু সুখেই আছে। আসলে সুখটা খুঁজে পাওয়া, খুঁজে নেওয়া অনেকটা নিজের উপরে নির্ভর করে। কে কোন অবস্থায় থেকে সুখী সেটা আমরাও হয়তো জানান দিতে পারবো না। বিপুল অর্থ, বিলাস, বৈভব, আরাম, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাসিতার মধ্যে থেকেও বহু মানুষ আছে যারা প্রকৃত সুখ খুঁজে পায় না। আবার যারা সারাদিন কর্মব্যস্ত থেকে সারাদিনের শেষে পেট ভরে আলু সেদ্ধ ডাল ভাত খায়, শাক ভাত খায়, আর নিশ্চিন্তে ঘুমোতে পারে, তাদের মতো পৃথিবীতে সুখী বোধহয় আর কেউ নেই। আসলে যে যে অবস্থায় থাকে সে হয়তো সেই অবস্থাতে সুখী নয়, কিন্তু সুখ খুঁজে নেওয়া, সুখে থাকা অনেকটা নিজের উপরে নির্ভর করে। আর এই সমস্ত মানুষগুলো তারা নিজের মতো করে সুখ খুঁজে নিয়েছে, নিজের মতো করে এত না পাওয়ার মধ্যেও তারা সুখে আছে। তাই তারা বলে আমরা তো এতেই খুশি। বলো আর অধিক কে চায়, আর অধিক কে চায়, আর অধিক, আর বেশি এর থেকে কে চায়, কে আশা করে? এর থেকে বেশি আশা করা মানেই তো দুঃখ বাড়বে। এর থেকে বেশি আশা করাই মানে তো সে আশা পূরণ হবে না, তখন চোখের জল ফেলতে হবে। তাই শুধু শুধু চোখের জল ফেলে কান্নাকাটি করে কষ্টে থাকার থেকে মেনে নেওয়া পরিস্থিতিকে নিজের অনুকূলে এনে সুখে থাকাই হলো মূল কথা। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, হেসে খেলে কষ্ট করে। হ্যাঁ, হাসির মধ্যে, খেলাধুলার মধ্যে, গল্পগুজবের মধ্যে, আবার কষ্টের মধ্যেও তাদের দিন কিন্তু থেমে থাকে যেন।
তাদের দিন থেমে থাকে না, দিন চলে যায় আপন নিয়মে, আপন খেয়ালে। হাসি কান্নার মধ্যে, সুখ দুঃখের মধ্যে, ধার দেনার মধ্যে, কষ্টের মধ্যে তাদের দিন এগিয়ে চলে, দিন চলে যায়। আবার থমকেও যায় মাঝে মাঝে, মাঝে মাঝে চলেও না দিন। বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। এই নিম্নবিত্ত অভাবী দরিদ্র মানুষগুলোর সব দিন বাজার হয় না। কেন সব দিন বাজার হয় না? কারণ সব দিন তো উপার্জন হয় না। এরা তো দিন আনা দিন খাওয়া মানুষ। যেদিন উপার্জন হয় সেদিনই বাজার হয়, আর যেদিন উপার্জন হয় না সেদিন বাজার করা হয়ে ওঠে না, সম্ভব হয় না। তাই সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। আবার কখনো কখনো মাত্রা ছাড়া বাজার হয়ে যায়। সেটা কখন? না, এদের প্রতিদিনের উপার্জনের তো কোনো ঠিক থাকে না। কোনো দিন হয়তো উপার্জন হলো, আবার কোনো দিন উপার্জন হলোই না। আবার কোনো দিন যদি উপার্জন হয়, তাদের যা প্রয়োজন, যতখানি দরকার, তাদের চাহিদা তো অল্প। সেই অল্প চাহিদা পূরণ হওয়ার পরেও হাতে বাড়তি কিছু উপার্জন, বাড়তি কিছু পয়সা থেকে যায়। আর বাড়তি কিছু অর্থ যখন থেকে যায়, তখন তাদের মনের মধ্যে যে স্বপ্ন এতদিন ধরে প্রতিপালিত হচ্ছিল, তাকে বাস্তবায়িত করার এক হঠাৎ প্রবণতা দেখা যায়। আর সেই প্রবণতার কারণেই বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তারা বাড়ি ফেরার পথে, উপার্জন করে বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনে আনে। গোলাপ চারা এখানে স্বপ্ন বা কল্পনা বিলাসিতার প্রতীক। আসলে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। যে মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, সে মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। তাদের জীবন হয়ে যায় অচল, স্তব্ধ। এরা প্রতিদিন অভাব দারিদ্র্যে ধার দেনার মধ্যে থাকে ঠিকই, কিন্তু এদের মনের মাঝে যে স্বপ্ন এতদিন ধরে প্রতিপালিত হচ্ছিল, সেই স্বপ্নই এদেরকে বাঁচিয়ে রাখে। যখন সুযোগ পায়, যখন সময় হয়, তখন সেই স্বপ্নের পাপড়িগুলো ডানা মেলে দেয়। গোলাপ গাছ যদি তাদের কল্পনা হয়, তাহলে গোলাপ গাছে ফোটা ফুল তথা গোলাপ ফুল সেই কল্পনার জগতে তাদের স্বপ্ন। গোলাপ যেমন পাপড়ি মেলে দেয়, তাদের স্বপ্নগুলো কখনো কখনো সময় সুযোগ পেয়ে পাপড়ি মেলার চেষ্টা করে, কিন্তু সব সময় তা রূপায়িত বা বাস্তবায়িত হতে পারে না, কারণ যথেষ্ট প্রতিকূলতা। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। সাময়িকভাবে হঠাৎ মাত্রা ছাড়া বাজার হয়ে গেছে, উপার্জন হয়ে গেছে, তাই বাড়ি ফেরার পথে গোলাপ চারা নিয়ে আসে তারা। কিন্তু গোলাপ চারা তো নিয়ে আসে, অর্থাৎ মনের মধ্যে থাকা স্বপ্নকে তারা রূপায়িত করার চেষ্টা করে, কিন্তু পুঁতবো কোথায়? মনে জাগে প্রশ্ন, এই গোলাপ চারা পুঁতবে কোথায়? কেন এই প্রশ্ন জাগে মনে? কারণ এরা যে বাড়িতে থাকে, যে স্থানে থাকে, সেই স্থানে গোলাপ চারা রোপণ করার মতো যথেষ্ট স্থানের অভাব, স্থান সংকুলান। নিজেদের থাকারই ঠিক মতো জায়গা নেই। মাথার উপরে কোনো রকম একটা ছাদ রয়েছে, কিন্তু সামনে যে অতিরিক্ত বাড়তি অংশ বাগান করার মতো, সেই জায়গার যথেষ্ট অভাব রয়েছে তাদের। কিংবা ছাদের উপরেও বাগান করে গোলাপ চারা রোপণ করার মতো অবস্থা নেই। তাই স্থান সংকুলানের কারণে তাদের মনে প্রশ্ন জাগে যে গোলাপ চারা তো নিয়ে এলো, কিন্তু পুঁতবো কোথায়? গোলাপ চারা কোথায় লাগাবে? আবার যদি গোলাপ চারা লাগানোই হয়, যুক্তির খাতিরে ধরে নিলাম গোলাপ চারা পুঁতলো বা লাগালো, কিন্তু মনে প্রশ্ন জাগে পরক্ষণে। কি প্রশ্ন?
ফুল কি হবেই তাতে? আদৌ কি ফুল হবে? কেন মনে প্রশ্ন জাগে ফুল হবে কি না? কারণ গোলাপ গাছকে পরিচর্যা করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। পরিচর্যা করার জন্য যথেষ্ট অর্থের খরচও হয়। তারা তো দিন আনে দিন খায়, তাদের হাতে এত অর্থ কোথায়, এত সময় কোথায় যে গোলাপ চারাকে, গোলাপ গাছকে পরিচর্যা করবে? তাই তাদের মনে সন্দেহ থেকে যায়, প্রশ্ন তৈরি হয় যে ফুল কি হবেই তাতে? অর্থাৎ কল্পনার রাজ্যে স্বপ্নের ফুল কি ফুটবে? তাদের কল্পনার জগতে স্বপ্নের ফুল ফুটবে কিনা মনে দেখা দেয় সংশয়। আসলে কল্পনার রাজ্যে স্বপ্ন দেখা তো শুরু হয়, কিন্তু সবার সেই স্বপ্ন বাস্তবের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারে না, বা বাস্তবের আকাশে ডানা মেলে উঠতে পারে না। তাই কত প্রশ্ন, কত সংশয়, দুশ্চিন্তার অবসান নেই। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা। পরের কথাটি কি? ফুল হবে কি হবে না সেটা তো অনেক পরের কথা। তাহলে আগের কথাটি কি? আগের কথাটি হলো গোলাপ চারা কোথায় পুঁতবে। তাহলে গোলাপ চারা কোথায় পুঁতবে? পুঁতলে ফুল আদৌ কি হবে? আর সেই স্বপ্নের ফুল পাপড়ি কি মেলবে? না, আর তারা ভাবতে পারে না। এত যন্ত্রণা, এত দুশ্চিন্তা আর তারা নিতে পারে না। সেখান থেকে বেরিয়ে আসার একটাই সহজ উপায়, তা হলো গঞ্জিকাকে হাতে তুলে নেওয়া। তাই টান দিই গঞ্জিকাতে, গঞ্জিকার সুখ টান দিয়ে, গঞ্জিকার নেশায় নিজেদেরকে ডুবিয়ে দিয়ে তারা তাদের সেই মানসিক চাপ থেকে, মানসিক যন্ত্রণা থেকে সাময়িক মুক্তির রাস্তা খুঁজে নেয়। আমরা তো এতেই খুশি। হ্যাঁ, এভাবেই তারা খুশি আছে। পাওয়া না পাওয়ার মধ্যে, অসুখে ধার দেনার মধ্যে, সাধারণ ভাত কাপড়ের মধ্যে, আবার কত দুশ্চিন্তার মধ্যে, কখনো স্বপ্নের ফুল ফুটতে গিয়েও আবার ঝরে যায়। এত কিছুর মধ্যে তারা কিন্তু সুখেই আছে। আসলে সুখটা খুঁজে পাওয়া, খুঁজে নেওয়া অনেকটা নিজের উপরে নির্ভর করে। কে কোন অবস্থায় থেকে সুখী সেটা আমরাও হয়তো জানান দিতে পারবো না। বিপুল অর্থ, বিলাস, বৈভব, আরাম, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাসিতার মধ্যে থেকেও বহু মানুষ আছে যারা প্রকৃত সুখ খুঁজে পায় না। আবার যারা সারাদিন কর্মব্যস্ত থেকে সারাদিনের শেষে পেট ভরে আলু সেদ্ধ ডাল ভাত খায়, শাক ভাত খায়, আর নিশ্চিন্তে ঘুমোতে পারে, তাদের মতো পৃথিবীতে সুখী বোধহয় আর কেউ নেই। আসলে যে যে অবস্থায় থাকে সে হয়তো সেই অবস্থাতে সুখী নয়, কিন্তু সুখ খুঁজে নেওয়া, সুখে থাকা অনেকটা নিজের উপরে নির্ভর করে। আর এই সমস্ত মানুষগুলো তারা নিজের মতো করে সুখ খুঁজে নিয়েছে, নিজের মতো করে এত না পাওয়ার মধ্যেও তারা সুখে আছে। তাই তারা বলে আমরা তো এতেই খুশি। বলো আর অধিক কে চায়, আর অধিক কে চায়, আর অধিক, আর বেশি এর থেকে কে চায়, কে আশা করে? এর থেকে বেশি আশা করা মানেই তো দুঃখ বাড়বে। এর থেকে বেশি আশা করাই মানে তো সে আশা পূরণ হবে না, তখন চোখের জল ফেলতে হবে। তাই শুধু শুধু চোখের জল ফেলে কান্নাকাটি করে কষ্টে থাকার থেকে মেনে নেওয়া পরিস্থিতিকে নিজের অনুকূলে এনে সুখে থাকাই হলো মূল কথা। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, হেসে খেলে কষ্ট করে। হ্যাঁ, হাসির মধ্যে, খেলাধুলার মধ্যে, গল্পগুজবের মধ্যে, আবার কষ্টের মধ্যেও তাদের দিন কিন্তু থেমে থাকে। তাদের দিন থেমে থাকে না, দিন চলে যায় আপন নিয়মে, আপন খেয়ালে। হাসি কান্নার মধ্যে, সুখ দুঃখের মধ্যে, ধার দেনার মধ্যে, কষ্টের মধ্যে তাদের দিন এগিয়ে চলে, দিন চলে যায়। আবার থমকেও যায় মাঝে মাঝে, মাঝে মাঝে চলেও না দিন। বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে।
মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরে দুপুর রাতে। মাঝে মাঝে দিন চলে না, কারণ উপার্জন হয় না, তাই দিন যেন থমকে যায়। আসলে অভাব, দারিদ্র মাঝে মাঝে এই মানুষগুলোর দিনকে, সময়কে স্তব্ধ করে দেয়। তাই মাঝে মাঝে চলেও না দিন। অভাবের কারণে, দারিদ্র্যের কারণে, উপার্জন না হওয়ার কারণে দিন চলে না। সারা দিন ধরে কাজের খোঁজে বেরিয়ে কাজ খুঁজে পায়নি, এক মুঠো অন্ন সংস্থান করতে পারেনি, এক মুঠো অন্ন উপার্জন করতে পারেনি, তাই খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। একে পেটে খিদের আগুন জ্বলছে, তারপরে কাজ না পাওয়া, উপার্জন করতে না পারার এই ব্যর্থতা থেকে যে এক গভীর হতাশা থেকে যে ক্রোধ, রাগের জন্ম দেয়, সেই রাগ থেকে, ক্রোধ থেকে বাড়ি ফিরি দুপুর রাতে, রাত দুপুরে বাড়ি ফিরে, অর্থাৎ গভীর রাতে বাড়ি ফিরে যখন খেতে বসে দেখে যে নুন নেই ঠান্ডা ভাতে, অর্থাৎ শুধু এক মুঠো ঠান্ডা ভাত, এক মুঠো পান্তা ভাত, অথচ পান্তা ভাতে বা ঠান্ডা ভাতে নুন নেই। নুন নেই মানে ন্যূনতম সংস্থান নেই। তখন রাগ চড়ে যায় মাথায়, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এতদিন ধরে যে একটা মিথ্যা প্রশান্তির আবরণে মনকে ঢেকে রেখেছিল, মনকে প্রবোধ দিয়ে রেখেছিল, সান্ত্বনা দিয়ে রেখেছিল, কিন্তু এখন ঠান্ডা ভাতে নুন নেই দেখে, অর্থাৎ কঠিন কঠোর বাস্তবটা মুহূর্তে উন্মোচিত হতে দেখে খেতে বসে রাগ চড়ে যায়। আর রাগ চড়ে যায়, রাগ চড়ে মাথায়, আমার রাগ মাথায় চড়ে, অর্থাৎ মাথা গরমের একেবারে চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয়। আমি তার মাথায় চড়ি। রাগ যখন মাথায় চড়ে, সেই রাগের মাথায় চড়ে রাত দুপুরে বাড়ি ফেরা মানুষ দুটি। অর্থাৎ রাগ মাথায় চড়ার পর যখন তারা রাগের মাথায় চড়ে, অর্থাৎ তারা রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে এতটাই কঠিন বা রূঢ় বাস্তবতা যে কিছুতেই রাগকে নিয়ন্ত্রণ করা যায় না। ফলে বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। এই জায়গায় বলা হয়ে গেছে যে বাপ বেটা দুভাই। বাপ বেটা দুভাই তো হতে পারে না, দুই ভাই তো দুই ভাই হয়, আর বাপ বেটা, বাবা ছেলে দুজন তো আলাদাই হয়। কিন্তু বাপ বেটা দুভাই কেন বলা হয়েছে? একটু আগেই আমি ব্যাখ্যা করেছি যে বাবা এবং ছেলে কখন দুই ভাইয়ের মতো নিজেদের সঙ্গে একাত্ম হয়ে যায়। দুই ভাইয়ের মধ্যেকার ব্যবধানটা ঘুচে গিয়ে যেমন তারা বন্ধুর মতো হয়ে ওঠে, ঠিক এই মুহূর্তে রাগের সময় বাবা এবং ছেলে যেন দুই ভাইয়ের মতো ব্যবধান ঘুচিয়ে বন্ধুর মতো হয়ে ওঠে। আর রাগের মাথায় চড়ে রাগকে যখন নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সারা পাড়া মাথায় করে। সারা পাড়া মাথায় করা মানে সারা পাড়া চিৎকার চেঁচামেচি করে জাগিয়ে তোলে। হ্যাঁ, রাগের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। সারা পাড়াময় চিৎকার চেঁচামেচি ছড়িয়ে পড়তে থাকে, সারা পাড়া মাথায় করে। তো রাত দুপুরে বাড়ি ফিরে যদি সারা পাড়া কেউ জাগিয়ে তোলে, তাহলে পাড়ার মেজাজ তো বিগড়ে যাবে। পাড়ার লোকজন তো অভিযোগ করবেই, পাড়ার লোকজন উল্টে হয়তো চিৎকার চেঁচামেচি করতে পারে। কিন্তু রাগ যখন মাথায় চড়ে, তখন মানুষ দিক দিশাহারা হয়ে যায়। একে পেটে খিদের আগুন জ্বলছে, তারপরে সারা দিন কাজের খোঁজে ঘুরে বেরিয়ে কাজ খুঁজে পায়নি, এক মুঠো অন্ন জোগাড় করতে পারেনি। আবার বাড়ি ফিরে কি দেখছে? ঠান্ডা ভাতে নুন নেই। এই অবস্থায় একটা মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষের পিঠে নয়, পেটে লাথি পড়েছে, অর্থাৎ মানুষের মুখের গ্রাস চলে গেছে। এই অবস্থায় মানুষ কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে শেষবারের জন্য চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর, শেষবারের জন্য চেষ্টা করে নিজেকে এইভাবে রাগান্বিত করে প্রতিবাদী করে তুলতে। কাউকে পরোয়া করে না, কারণ সে তখন দিশেহারা হয়ে যায়, দিক দিশাহারা হয়ে যায়। আর তখনই সারা পাড়ার কাছে তার প্রচণ্ড ধমকের সঙ্গে প্রশ্ন থাকে, করি তো কার তাতে কি?
সারা পাড়া মাথায় করি তো কার তাতে কি? সারা পাড়া চিৎকার চেঁচামেচি করে যদি জাগিয়ে তুলি তাহলে কার তাতে কি? কেউ আমাকে খায় না পড়ায়। যখন অভাবে ছিলাম, দারিদ্র্যে ছিলাম, খেতে পাচ্ছিলাম, তখন তো পাড়া আমার পাশে এসে দাঁড়ায়নি, তখন তো মুখ বাড়িয়ে দেখেনি, দেখার চেষ্টা করেনি, আমার কষ্ট বোঝার চেষ্টা করেনি। আর এখন যখন সারা পাড়া মাথায় করছি, চিৎকার চেঁচামেচি করছি, তখন পাড়ার অসুবিধা হচ্ছে। 100 বার করবো, করি তো কার তাতে কি? চিৎকার চেঁচামেচি করি তো কার তাতে কি? কার বাপের কি? কেউ আমাকে খায় না, পড়ায় না, আর আমিও কারোর খাই না, পড়ি না। অতএব আমার বাড়িতে আমি চিৎকার চেঁচামেচি করবো, তাতে সারা পাড়া ঘুমোতে পারলো কি না পারলো আমার বয়ে গেল। গভীর রাতের অন্ধকারে যেখানে কেউ কাউকে দেখতে পায় না, সেখানেই নিজের মুখোমুখি দাঁড়ান কবি। কবিও তো এই নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করেছে। রাগের মাথায় চড়ে কবি যেন দ্বিধাহীনভাবে সমাজ সভ্যতাকে জানিয়ে দেয় তার বার্তা। আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ক্রোধ কবির অন্তরের আবরণ সরিয়ে দেয়। এতদিন ধরে যে ধৈর্যের বাঁধ দিয়ে নিজেকে বেঁধে রেখেছিল, সেই বাঁধ আজ ভেঙে যায়। আসলে মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, মানুষের যখন আর বাঁচার পথ থাকে না, তখন মানুষ তার শেষ দাবিটা জানায় প্রতিবাদের সুরে। আমরা তো সামান্য লোক, এই নিম্নবিত্ত মানুষ, এরা তো সামান্য লোক, এদের সামান্য একটু দাবি, আর সেই দাবি পূরণ করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আর যারা রাষ্ট্রনায়ক, যারা ক্ষমতার শীর্ষে বসে রয়েছে, যাদের দায়িত্ব কর্তব্যই হলো এই মানুষগুলোর আহারের ব্যবস্থা করা, এই মানুষগুলোর নিরাপত্তার ব্যবস্থা করা, এই মানুষগুলোর বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা, তারা এতদিন করেনি। তাই বাধ্য হয়ে এই মানুষগুলোকেই নিজের থেকে নিজেদের দাবির জন্য সোচ্চার হতে হয়। তারা একটা সামান্যই দাবি রাখে, যে দাবি তাদের ন্যায্য, আর সেই ন্যায্য দাবি থেকে, অধিকার থেকে এতদিন তাদের বঞ্চিত করা হয়েছে। তাই তারা বলে, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। এই আমাদের কাতর আবেদন।